আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো যে তাপগতিবিদ্যা এবং আদর্শ গ্যাস এবং পর্যাবৃত্ত গতি এই তিনটা অধ্যায় মিশ্রিত একটি প্রবলেম। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে সামনের পরীক্ষায় স্যার কোন কোন অধ্যায় মিলিয়ে প্রশ্ন হতে পারে। তো আজকে আমরা সেরকমই একটি প্রশ্ন শিখব। তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, ক্লাসটা এনজয় করো, তাহলে তুমি বুঝতে পারবা যে তিনটি অধ্যায় যে তোমাদের সিলেবাসে রয়েছে সামনের পরীক্ষায়, যে কিরকম প্রশ্ন আমরা মিলিয়ে দিতে পারি তার একটা নমুনা আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো। তো আগে আমার কথাটা শোনো। প্রশ্নটা আমি ছবিটা এঁকে রেখেছি, প্রশ্নটা আমি তোমাদের বর্ণনা করে দেই। একটি দেখতে পাচ্ছ এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংটা আবার একটি পিস্টনের সাথে যুক্ত আছে। এটার নাম কি আমরা জানি, এটাকে আমরা বলি হচ্ছে একটি পিস্টন। এই পিস্টনটার বৈশিষ্ট্য হচ্ছে সে এই যে যেই বরাবর যুক্ত আছে সেই বরাবর সে মুভ করতে পারে, মুভেবল, চলাচল করতে পারে বা চলতে পারে। যদি স্প্রিংটা গ্যাস আর ভিতরে এই একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে এক মোল এক পারমাণবিক গ্যাস আছে, হ্যাঁ, মোনো অ্যাটমিক গ্যাস। এক মোল এক পারমাণবিক, অবশ্যই কি আদর্শ গ্যাস, হ্যাঁ, এক পারমাণবিক আদর্শ গ্যাস আছে। তো প্রাথমিক তাপমাত্রা ছিল গ্যাসের P1, তাপমাত্রা T1, চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1। ধীরে ধীরে যদি আমরা এই সিলিন্ডারে তাপ প্রয়োগ করি তাহলে চাপ পরিবর্তন হয়ে যায় P2, আয়তন পরিবর্তন হয়ে যায় V2 এবং তাপমাত্রা পরিবর্তন হয়ে যায় T2। আর এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা তাহলে কি, যেহেতু বলছি স্প্রিংটা পিস্টনের সাথে যুক্ত আছে, তাহলে পিস্টনটা যেহেতু মুভ করতে পারবে, তাহলে স্প্রিংটাও কি হবে, সে সম্প্রসারণ বা সংকোচন হতে পারবে। তো প্রাথমিক অবস্থায় স্প্রিংটা শিথিল অবস্থায় আছে, রিল্যাক্সড অবস্থায় আছে, অর্থাৎ স্প্রিংটা সংকুচিতও হয় নাই, প্রসারিতও হয় নাই। ওকে, এখন যদি আমরা এখানে ধীরে ধীরে তাপ প্রয়োগ করি তাহলে স্প্রিংটা কি হবে, আয়তন পরিবর্তন হয়ে V2 হয়ে গেছে, তাপমাত্রা T2 হয়ে গেছে, চাপ P2 হয়ে গেছে। তাহলে কি হবে, এই স্প্রিংটা এই বাইরের দিকে x পরিমাণ সংকুচিত হয়েছে, অর্থাৎ এই পিস্টনটার এই অবস্থায় থাকবে না। আমরা যদি পিস্টনের নতুন অবস্থা এখানে ডট ডট লাইন দিয়ে দেখাই, এটা যদি হয় তার পিস্টনের নতুন অবস্থান, তার মানে স্প্রিংটাকেও কি হইতে হবে, আর রিল্যাক্সড অবস্থায় থাকতে পারবে না, সংকুচিত হয়ে যাবে। তো কি পরিমাণ সংকুচিত হয়েছে, প্রশ্নে বলা আছে এইখানে যে সংকুচিত হয়েছে, অর্থাৎ স্প্রিংটা সংকুচিত হয়েছে পিস্টনটা সরে আসার কারণে, সেটা হচ্ছে x পরিমাণ বাইরের দিকে সরে গেছে। আর এই যে পিস্টনটা যে আছে, এই পিস্টনটার ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এখানে a। এই হচ্ছে আমার প্রশ্নের বর্ণনা। আশা করি তুমি প্রশ্নটি বুঝতে পেরেছো। তারপরেও আমি আরেকবার সামারি বলি। ছবিতে দেখতে পাচ্ছ যে একটি স্প্রিং দ্বারা একটা পিস্টন যুক্ত আছে, সেই পিস্টনটা কি আছে, সিলিন্ডার যুক্ত একটা সিলিন্ডার একটা গ্যাস আছে, সেই গ্যাসে এক মোল এক পারমাণবিক গ্যাস আছে, পিস্টন দ্বারা আবদ্ধ অবস্থায় আছে। প্রাথমিক অবস্থায় স্প্রিংটা স্থিতিশীল অবস্থায় আছে, তার গ্যাসের তাপমাত্রা ছিল T1, আয়তন ছিল V1, চাপ ছিল P1। যখন এই সিলিন্ডারে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করা হয়েছে, তাপ শক্তি প্রয়োগ করা হয়েছে, তখন চাপ হয়েছে P2, আয়তন হয়েছে V2 আর তাপমাত্রা হয়েছে T2। এর ফলে স্প্রিংটা বাইরের দিকে x পরিমাণ সংকুচিত হয়েছে, অর্থাৎ পিস্টনটা সরে গিয়েছে। আর পিস্টনের যে ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মান হচ্ছে x। তো এখানে আমাদেরকে দুটো প্রশ্ন সমাধান করতে হবে। চলো আমরা কিভাবে সমাধান করি সেটা দেখি। আগে প্রশ্নটা দেখি। শর্তযুক্ত যে যদি V2 অর্থাৎ পরিবর্তিত আয়তন, V2 যদি টুয়াইস V1 হয়, অর্থাৎ পূর্বের দ্বিগুণ হয়, সরি, এবং তাপমাত্রা হচ্ছে T2 = 3T1, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তিত তাপমাত্রা পূর্বের তাপমাত্রার
3 গুণ। তাহলে দেখাও যে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি 1/4 P1 V1। মজার না প্রশ্নটা? তাহলে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, স্প্রিং এ কেন শক্তি সঞ্চিত হবে? ওই যে প্রশ্নে বলা আছে যে স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা রিল্যাক্সড অবস্থায় আছে, স্থিতিশীল অবস্থায় আছে। যখনই তাপমাত্রা বেড়ে গেছে, পরিবর্তন হয়েছে, আয়তন পরিবর্তন হয়েছে, চাপ পরিবর্তন হয়েছে, তখন স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। কিন্তু স্প্রিং যেহেতু এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, তাহলে সে তার আগের অবস্থায় ফিরে আসার জন্য তার নিজের মধ্যে এক ধরনের শক্তি জমা করবে। সেই শক্তিকে আমরা বলি বিভব শক্তি। তাহলে সেই বিভব শক্তি আমাদেরকে দেখাইতে হবে এই শর্তযুক্ত করে যে যদি V2 = 2V1 হয় এবং T2 = 3T1 হয়, তাহলে সঞ্চিত বিভব শক্তি দেখাইতে হবে 1/4 P1 V1। ইন্টারেস্টিং না প্রশ্ন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা থাকুক, আমরা আগে প্রথম প্রশ্নটা সমাধান করে আসি, এরপরে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমার আদরের শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে পর্যাবৃত্তিক গতি যখন আমি পড়িয়েছিলাম, সেখানে কিন্তু আমরা শিখিয়েছিলাম তোমাদের যে স্প্রিং এ যে শক্তি জমা হয় সেই শক্তিকে আমরা বিভব শক্তি বলেছিলাম। সেই বিভব শক্তিকে আমরা লিখেছিলাম ইউ দিয়ে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ইউ ছিল হাফ কে এক্স স্কোয়ার, তাই না? মনে আছে না তোমাদের? আমরা যদি এই প্রশ্নে তাহলে বিভব শক্তিটা বের করতে চাই, তাহলে এই স্প্রিং ধ্রুবক কে, সেই মানটা বের করতে হবে, আর এক্স এর মানটা কত হয় সেটা বের করতে হবে। তারপর আমরা এই সমীকরণে যদি বসিয়ে দেই, তাহলে দেখব বিভব শক্তির মান 1/4 P1 V1 হয়। চলো শুরু করা যাক। তাহলে সমাধান খুবই মনোযোগ দিবা, হ্যাঁ? একদম পারফেক্টলি মনোযোগ না আসলে কিন্তু তুমি বুঝতে পারবা না। তো মনোযোগ দাও। সমাধান, যেহেতু 1 মোল 1 পারমাণবিক গ্যাস আছে, এখানে আগের অবস্থায় চাপ, আয়তন এবং তাপমাত্রা, পরের অবস্থায় চাপ এবং আয়তন তাপমাত্রা দেয়া আছে। তো এখানে কোনো চলকই কিন্তু স্থির না। আমাদের নিশ্চয়ই মনে আছে, তোমারও মানে তোমাদের মনে আছে মানে কি আমরা মনে করতে পারবো। তা আমাদের কি মনে আছে যে এই যে আগের অবস্থা আর পরের অবস্থার মধ্যে একটা সম্পর্ক, যেটাকে আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র পেয়েছিলাম। মনে আছে তোমাদের? বলো তো তোমরা। আমি লিখি যে P1 V1 ভাগ T1 = P2 V2 ভাগ T2। মনে আছে না? এটা সহজ না? এটা এই যে আমরা এটা জানি, এখন জানা যে জিনিসটা রয়েছে, সেই জানা জিনিসটার মধ্যে যে শর্ত আমাদের যুক্ত করে দিছে, সেই মানটা আমরা চলো বসাই। সরি, একটু ঠান্ডা লাগছে তো। আচ্ছা, এখন আমরা কি বসাবো? V2 জায়গায় বসাবো টুয়াইস V1, T2 জায়গায় বসাবো 3T1। চলো, তাহলে এখানে থাকলো P1 V1 ভাগ T1, এখানে P2 V2 জায়গায় বসাবো 2V1, T2 জায়গায় বসাবো 3T1। এই হচ্ছে আমাদের কোশ্চেন। দেখো তো এইটুকু বুঝতে পারো কিনা, এইটুকু বুঝতে পারো কিনা খেয়াল করো। ওকে, দেখো তাহলে আমরা এইটা কিন্তু বুঝলাম, তাই না? এইটা যেহেতু তুমি বুঝে গেছো যে এই লাইনটা, পরের লাইনটা কি হবে তুমি কিন্তু বলতে পারো? তুমি কি বলতে পারবা পরের লাইনটা আমাদের কি হবে? দুই পাশ থেকে তুমি যদি কাটাকাটি করবা, কি কাটাকাটি করবা? কাটাকাটি বলতে আমরা যেটা বুঝি, যেহেতু বিয়ন টিয়ন আছে, এই পাশে দেখো ভিয়ন আমরা কি করতে পারি? ভাগ করে দিতে পারি। আমরা কি করতে পারি? ভিয়ন ভাগ করে দিতে পারি, আবার T1 আর T1 কেও আমরা ভাগ করে দিতে পারি। তাহলে কি থাকবে? দেখো আমি একবারে যদি লিখে দেই, এই ভিয়ন বাদ, এই T1 বাদ, তাহলে এখানে থাকে P1, এখানে থাকে P1, আর এখানে থাকে এই 2, এখানে থাকে P2, আর এখানে হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং P2 =
3/2 P1, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে P2 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 3/2 P1। ক্লিয়ার? এটুকু নিশ্চয়ই বুঝছো, একদম ইজি। এখন খেয়াল করো, ভালো মতো বুঝো, একদম পূর্ণ মনোযোগ দাও। P2টা হচ্ছে আমাদের এই পরিবর্তিত যে চাপ, আগে কত ছিল? P1, আর পরে চাপ কত হয়েছে? P2। এখন এই P2টা গ্যাসের উপর থেকে আসবে। এই P2র মধ্যে এখন কয়টা অংশ আছে দেখো। এই যে স্প্রিংটা যখন সংকুচিত হয়েছে, খেয়াল করো ভালো মতো, স্প্রিংটা যখন সংকুচিত হয়েছে, তাহলে স্প্রিংটা আবার তার আগের অবস্থায় আসতে চাবে। আগের অবস্থায় আসতে গিয়ে সে কি এই পিস্টনের উপর একটা চাপ প্রয়োগ করবে? করবে তো। সেই চাপকে আমরা এখানে ধরো দিলাম PS, প্রেসার বাই স্প্রিং। তোমাদের মনে আছে একটা বলও তৈরি হবে এই এরিয়ার উপরে, আর এক্স পরিমাণ সরণ হয়েছে। আমরা আসছি P ইকুয়াল টু, আগে সেই বলটাকে যদি আমি বলি F, স্প্রিং দ্বারা বল দিলাম F, তাহলে P ইকুয়াল টু তোমরা শিখেছিলা P ইকুয়াল টু F ভাগ A, মনে আছে নিশ্চয়ই, তাই না? P ইকুয়াল টু হচ্ছে F ভাগ A। F ইকুয়াল টু আবার তোমাদের জানা আছে কি? F ইকুয়াল টু আবার তোমাদের জানা আছে KX। F ইকুয়াল টু জানা আছে KX, তাইলে কি পাওয়া গেল? KX ভাগ A। তাহলে প্রেসার বাই স্প্রিং, অর্থাৎ স্প্রিং এর জন্য যে একটা এক্সট্রা প্রেসার, সেটা আমরা পাচ্ছি কত? PS। তাহলে PS ইকুয়াল টু হচ্ছে KX ভাগ A। ওকে, এইটুকু আমরা বুঝে গেছি। এই যে স্প্রিংটা, স্প্রিং এর প্রেসার, আর আগের ছিল কত? আগের যে প্রেসার সেটা ছিল হচ্ছে P1। এই P1 আর স্প্রিং এর প্রেসার PS, এই দুইটা মিলেই কিন্তু পরিবর্তিত চাপ হয়েছে। তাহলে কি আমরা বলতে পারবো এই P2 ইজ ইকুয়াল টু পূর্বের চাপ প্লাস, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিই। হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম, পরে আসছি। এখন খেয়াল করো যে পরিবর্তিত আয়তন ডেল ভি, যদি আমরা বলি আয়তনের পরিবর্তন হয়েছে, এটা বলতে পারবো পরিবর্তিত আয়তন V2 মাইনাস V1 বলা যাবে। পরিবর্তিত আয়তন ডেল ভি ইকুয়াল টু V2 মাইনাস V1। পরিবর্তিত আয়তন অবশ্যই কি? ক্ষেত্রফল আর হচ্ছে এই যে সরণ হয়েছে স্প্রিং এর, সেটার সমান। এটা আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ে দেখিয়েছিলাম। তাহলে ডেল ভি ইকুয়াল টু AX ইকুয়াল টু হচ্ছে V2 মাইনাস V1। তাহলে এখান থেকে দেখো তো x ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা? আচ্ছা, এই V2 এর জায়গায় আবার আমরা কত বসাইতে পারবো? এখানে 2V1। তাহলে এখানে বসাই দিই 2V1 মাইনাস V1, আর এখানে হচ্ছে A। তাহলে এখানে x ইকুয়াল টু কি পাওয়া যাবে দেখো তো? x ইকুয়াল টু পাওয়া যাবে তাহলে V1 ভাগ A। আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি। আমাদের স্প্রিং এর বিভব শক্তি বের করার জন্য কিন্তু এখানে লাগবে হাফ KX স্কোয়ার, সেই x এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে বলতে পারি সুতরাং x ইকুয়াল টু হচ্ছে V1 ভাগ A। 3 নাম্বার ইকুয়েশন লিখে রাখি আমরা। এখন আমি আরেকটি জায়গায় আসলাম। এখন আমরা কি করব, যে এখন লিখব যে এখানে লিখব যে এখন এই যে এক হতে P2 ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা বললাম কি লিখবো? এই P2 পাবো হচ্ছে P1 প্লাস PS, বা তাহলে P2 এর জায়গায় আবার আছে কত? 3/2 P1 ইকুয়াল টু হচ্ছে P1 PS। PS ইকুয়াল টু হচ্ছে KX ভাগে আমরা আসছি। এখন এখান থেকে আমরা PS ইকুয়াল টু লিখতে পারবো 3/2 P1 মাইনাস P1। তাহলে কত পাবো এখানে? 3/2 P1 মাইনাস P1 মানে কত বলো তো তোমরা? লসাগু যদি করি 2, তাহলে 3 মাইনাস 1, তাহলে 1/2 P1। তাহলে PS ইকুয়াল টু 1/2 P1।
এখন পিএস এর মধ্যে আবার ছিল কত, কে এক্স ভাগ এ। পিএক্স এর ছিল আবার হচ্ছে কে এক্স ভাগ এ হাফ পি1। তোমরা কি বুঝতেছো বলো তো? না বুঝলে কমেন্টস করো, বুঝতে অসুবিধা থাকলে কমেন্টসে জানাবা। আর ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড স্পষ্ট কিনা সেটাও কিন্তু আমাকে জানাবা। না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার কথা তোমরা স্পষ্ট বুঝতে পারছো কিনা, দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে কিনা জানাতে হবে তোমাদের। হ্যাঁ, না জানালে তো বোঝা যাবে না। তোমরা সবসময় জানাও। দেখো, আমরা কিন্তু এটা এই পর্যন্ত আশা করছি আমি বুঝতে পারছো, কারণ একেবারে সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এখন এইখান থেকে আমরা বের করব হচ্ছে কার মান, কে এর মান। তাহলে কে এক্স ভাগ এ ইকুয়াল টু হাফ পি1। এখন আমরা এখান থেকে কে সমান কি লিখতে পারবো বলো তো? এখান থেকে তাহলে কে ইজ ইকুয়াল টু লেখা যাবে, এটা হাফ তো আছে, এখানে আমরা লিখবো হচ্ছে হাফ পি1 আর এক্স, তাহলে এ ভাগ এক্স। বুঝো, ভালো মতো বুঝিও। তাহলে কে ইকুয়াল টু, এটা উপরে গেল এক্সট্রা নিয়েছিল, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে আমরা পাচ্ছি এখানে হাফ পি1 এ বাই এক্স, আর এখানে এক্স ইকুয়াল টু আমরা পেয়েছিলাম ভি1 ভাগ এ। এখন নিশ্চয়ই বাকি অংশটুকু তুমি অনেক সুন্দর মতো করতে পারবে, যে স্প্রিং এর বিভব শক্তি মানে হাফ কে এক্স স্কোয়ার। আমরা কে এর মানটা বসাবো, এক্স এর মানটা বসাবো। কত আনতে হবে আমাদের, 1/4 p1 v1। আমাদের আনতে হবে কত, 1/4 p1 v1। চলো আমি একটু মুছে দিই, হ্যাঁ, এই অংশটুকু। না বুঝে থাকলে আমাকে অবশ্যই জানাবা, আমি বুঝাই দিব, ঠিক আছে? না বোঝা পর্যন্ত ছুটি নেই। এখন তাহলে এখানে আমরা মান বসাই, ইউ ইজ ইকুয়াল টু হাফ, কে এর জায়গায় বসাবো কত, 1/2 p1 এ ভাগ এক্স, আর এখানে আছে এক্স। আচ্ছা, এক লাইন বেশি করি, তাহলে 1/4 p1 এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে এ এক্স স্কোয়ার, হ্যাঁ, এ এক্স স্কোয়ার। আমাদের 1/4 p1 এ এক্স ইকুয়াল টু, এখানে এক্স থাকবে, এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স থাকলো, তাহলে এক্স ইকুয়াল টু আবার ছিল ভি1 ভাগ এ। তাহলে দেখো তো আমাদের যে কাঙ্ক্ষিত মানটা চলে আসছে, 1/4 এ এ ক্যান্সেল, তাহলে থাকলো p1 v1। এটাই ছিল আমাদের প্রত্যাশিত চাওয়া। এই যে এখানে দেখো আমাদের চেয়েছিল 1/4 p1 v1, আমরাও এখানে পেয়ে গেছি 1/4 p1 v1। তাহলে এখানে কি দেখানো হলো? আশা করি বুঝতে পেরেছো। একদম ইজি না? একদম ইজি। আমরা এক্স এবং কে এর মানটা বের করলাম, সেই মানটা স্প্রিং এর জন্য যে বিভব শক্তি দেওয়া আছে সেখানে বসাইলাম, হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো তোমরা যারা খুঁজতেছিলে যার মিক্সড প্রশ্ন কেমন হবে, একটু মিক্সড প্রশ্ন দেখান, তো আমি কিন্তু তোমাদের এরকম একটা মিক্সড প্রশ্ন দেখালাম। তো আশা করছি তোমরা খাতায় লিখে রাখবা, আপকামিং পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এরকম মিক্সড প্রশ্ন তোমাদেরকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নটি ডান, তাহলে প্রথম প্রশ্নটি আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্নটি আসি। আমরা আবার প্রশ্নটি প্রথমের মতো সিলিন্ডারটা প্রশ্নটা বর্ণনা করি। অনেকেই আবার হয়তো মাঝপথে টেনে দেখা শুরু করবা যে দ্বিতীয়টা কেমনে করব, শুরুতে বলেছিলাম যে করব।
তাহলে কি ছিল আমাদের সিলিন্ডারে 1 মোল পারমাণবিক গ্যাস ছিল, আদর্শ গ্যাস, 1 পারমাণবিক গ্যাস, তার সাথে একটা পিস্টন আছে, পিস্টনের সাথে একটা স্প্রিং আছে, তার আগের তাপমাত্রা চাপ আয়তন দেওয়া আছে, পরিবর্তিত চাপ তাপমাত্রা আয়তন দেওয়া আছে, পরিবর্তন করা হয়েছে চাপ তাপমাত্রা আয়তনের ধীরে ধীরে তাপ শক্তি প্রয়োগ করে। এই কারণে এই স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, অর্থাৎ পিস্টনটা এক্স পরিমাণ বাইরের দিকে সরে গিয়েছে। তাহলে এবার আমাদের দেখাইতে হবে V2 ইকুয়াল টু যদি 3V1 হয় এবং T2 ইকুয়াল টু যদি 4T1 হয়, তাহলে দেখাইতে হবে গ্যাস দ্বারা কৃত কাজ 7/3P1V1। তাহলে গ্যাস দ্বারা কৃত কাজ, যেহেতু গ্যাস এখানে এক্সপানশন হয়েছে, অর্থাৎ আমরা যে সিস্টেমের কথা বলেছিলাম মনে আছে তোমাদের, যে সিস্টেম এখানে কি হয়েছে, প্রসারিত হয়েছে। তাহলে সিস্টেম প্রসারিত হলে কি হয়, কাজ হয়। এই কাজটা কি সিস্টেম দ্বারা কৃত কাজ হয়। আর সিস্টেমের মধ্যে ছিল কি 1 মোল আদর্শ পারমাণবিক 1 পারমাণবিক গ্যাস। তাহলে যেহেতু সিস্টেম কাজ করেছে, সিস্টেমে যে শক্তি দিয়েছি, তাহলে সিস্টেম নিজে কাজ করেছে গ্যাস দ্বারা। তাহলে এই গ্যাস দ্বারা যে কাজ হয়েছে সেই কাজটা আমাদেরকে বের করে দেখাইতে হবে, সেটা 7/3P1V1 হয় কিনা। চলো গ্যাস দ্বারা কৃত কাজ আমরা বের করব। তো এখানে কিন্তু আরেকটি প্রশ্ন আমরা করতে পারতাম, যে আমরা জানি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি মনে আছে না তোমাদের, যে যখন কোন সিস্টেমে আমরা তাপশক্তি দেই, এই তাপশক্তির একটা অংশ ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করে, আরেকটা অংশ দিয়ে সিস্টেম প্রসারিত হয় বা পরিবেশের উপর কাজ করে। তাহলে একটা অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে, আরেকটা অংশ দিয়ে সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করে। তো আমরা কিন্তু এখানে 3 নম্বর প্রশ্নটা দিতে পারতাম, যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা পরীক্ষায় দিব এই 3টার মধ্যে যে কোনো একটা। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, হোমওয়ার্ক থাকবে। তোমরা যদি না পারো পরে করে দিব, আমি 2 নাম্বারটা পর্যন্ত করে দিচ্ছি এখন। তাহলে এইবার আমাদেরকে গ্যাস দ্বারা কৃত কাজ দেখাইতে হবে 7/3P1V1। তার আগে তোমাদের সেই সূত্রটার কথা মনে করে দিই নিশ্চয়ই, যে যদি সিস্টেমের চাপেরও পরিবর্তন হয়, আয়তনেরও পরিবর্তন হয়, তাপমাত্রারও পরিবর্তন হয়, তাহলে এই পিবি লেখচিত্র যদি আমরা আঁকি, পিবি লেখচিত্রের কথা মনে আছে তোমাদের, তাই না? এখানে দেখাই অল্প করে। এদিকে যদি আমরা পি দেই, এদিকে যদি ভি দেই, তাহলে এরকম একটা লেখচিত্র আমরা পাই, তাই না? ধরো এটা হচ্ছে তার আগের আয়তন, এটা হচ্ছে পরিবর্তিত আয়তন, এটা হচ্ছে তার আদি চাপ, এটা হচ্ছে পরিবর্তিত চাপ। এটা দিলাম, চাপ বাড়লে আয়তন কমে, আয়তন কমলে চাপ বাড়বে, এরকম যে ইকুয়েশন ছিল। আমি এটা P1 দিতে পারি, এটা P2 দিতে পারি, এটা অসুবিধা নাই। এখানে P1 দিলাম, এটা P দিলাম, অর্থাৎ V1 কোথায় P1 এ, V2 হচ্ছে P2 তে। তো তখন কৃত কাজ কত বের করেছিলাম আমরা, মনে আছে না তোমাদের? অসুবিধা নেই, মনে না থাকলে আমি এখন মনে করে দিচ্ছি, যে এখানে কৃত কাজ ছিল হাফ P1 প্লাস P2 ইন্টু V2 মাইনাস V1। এটা কিভাবে পেয়েছিলাম, যে লেখচিত্রে যে একটা ট্রাপিজিয়ামের মতো হয়, তাই না? সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই হয় গ্যাস দ্বারা কৃত কাজ, তাই না? মনে আছে তোমাদের, হয়তোবা সাময়িকভাবে ভুলে গেছো। তো আমরা এই ইকুয়েশনে যে তথ্য প্রত্যয় আছে সেটা বসিয়েই কিন্তু 2 নম্বর প্রশ্নটা সমাধান করব, যে গ্যাস দ্বারা কৃত কাজ। তো এখানেও সমাধান আমরা 2 নাম্বার শুরু করব। এখানেও যে গ্যাসের সমন্বয় সূত্র আমাদের আছে সেটা আরেকবার লিখলাম। গ্যাসের সমন্বয় সূত্র P2V2 ভাগ T2 এটা ছিল। তো এখানে আমরা তথ্য যেগুলো দেওয়া আছে সেগুলো বসাই। চলো, P1 V1 ভাগ T1, P2 V2 আছে কত 3V1, আর T2 আছে কত 4T1। তো এখান থেকে আমরা যদি T1 ভাগ করে দিই, V1 ভাগ করে দিই, তাহলে আগের মতোই P2 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে
4টা উপরে আসবে, 3টা নিচে আসবে। তাহলে 4/3 P1। তাহলে P2 ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে কত, 4/3 P1। যারা এই লাইনটা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার বলি, এই T1 কাটা দিলাম, V1 কাটাকাটি, তাহলে এখানে থাকে শুধু P1। আমরা বের করতে চাই P2, তাহলে 4টা উপরে আসবে, 3টা নিচে আসবে, তাহলে P2 ইকুয়াল টু 4/3 P1 পেয়ে গেলাম। ওকে, আর V2 ইকুয়াল টু দেয়া আছে 3V1। এখন গ্যাস দ্বারা কৃত কাজ, চলো দেখি। এখন আমরা এই সমীকরণটাতে, যে সমীকরণটা আমাদের জানা ছিল সেইখানে মানটা বসায় দেব। চলো এখন গ্যাস দ্বারা কৃত কাজ W ইকুয়াল টু হাফ, P2 এর জায়গায় বসাবো আমরা হচ্ছে 4/3 P1 প্লাস P1। আচ্ছা, আগে P1 লিখি, P1 প্লাস 4/3 P1, এর সাথে গুণন হচ্ছে V2 এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 3V1 মাইনাস V1। তাহলে এখানে কি কি থাকে চলো দেখা যাক। 1/2, এখানে হচ্ছে 3 কে যদি আমরা লসাগু করি তাহলে এখানে আছে হচ্ছে 3P1 প্লাস 4P1, তাই না? তার সাথে 3B1 মাইনাস B1 কত থাকে, 2B1। তাহলে এবার এই 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে কত হয় 1/3, এখানে 3P1 আর 4P1, তাহলে কত হয় বলো তো বাবুরা, 7P1, আর এখানে থাকলো V1। তাহলে সুতরাং গ্যাস দ্বারা কৃত কাজ 7/3 P1 V1। এই হচ্ছে আমাদের প্রশ্ন, উত্তর দুটোই একসাথে দেখলাম। তাহলে প্রশ্ন ছিল এই প্রসেসে গ্যাস দ্বারা কৃত কাজ কত সেটা বের করতে। তাহলে আমরা কত পাচ্ছি, 7/3 P1 V1। তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমাদের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, ইজি না? দেখে মনে হচ্ছে না জানি কেমন অঙ্ক, না জানি কত কঠিন। পথে নামলেই তুমি পথ চিনতে পারবা, ঠিক আছে? পথে নামলেই তো তুমি পথ চিনতে পারবা। যদি পথেই না নামো তাহলে তোমার কাছে তো পথ কঠিনই মনে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এরকম বিভিন্ন অধ্যায়ের সাথে যুক্ত করে এইবার পরীক্ষায় প্রশ্ন করতে পারি। তোমাদেরকে আগেই আমরা ইনফর্ম করে দিলাম। তাহলে এই রকম এক অধ্যায়ের সাথে আর এক অধ্যায় কানেক্ট করে যে প্রশ্ন, সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সচরাচর বোর্ডে যেগুলো আসে সেগুলো তো আমরা তোমাদের করিয়েছি, সেগুলো তো প্র্যাকটিস করবেই। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেহেতু তোমরা অংশগ্রহণ করবা, তাই না? আমরা তো তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখি, সে কারণে একটু অন্যরকম যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়মিত অনুশীলন করতে হবে। তো আমাদের এই গ্রুপে কিন্তু এরকম প্রচুর প্রশ্ন আছে, সমাধান করে দেওয়া আছে, অনেক প্রশ্ন সমাধান করে দেওয়া নাই। তোমরা সেই ফাইলটা ডাউনলোড করে যেগুলো করে দেওয়া আছে সেগুলোকে আমরা কি দেখবা, লিখে দেওয়া আছে। আর যেগুলো বুঝতে অসুবিধা হবে আমরা এরকম ক্লাস নিয়ে দিব। আর যেগুলো হোমওয়ার্ক আকারে দেওয়া আছে সেগুলো নিজের চেষ্টা করবা। আর যদি না পারো তাহলে অফিসে আসবা, আমরা তো বসেই থাকি কাজের ফাঁকে ফাঁকে। তো তোমরা চলে আসবা, আমাদের বিভাগের যারা আছি সবাই কিন্তু তোমাদের জন্য নিবেদিত। কেউ না কেউ তো ফ্রি থাকবই, যাকেই তুমি পাবা, যেই স্যারকেই পাবা সেই স্যারকেই তুমি জিজ্ঞেস করবা। স্যার কিন্তু আনন্দ চিত্তে তোমাকে সমস্যার সমাধান করে দিবে। তো দেখা হবে বিজয়ে। আরেকটা কথা মনে রাখবা, আমি সবসময় লিখেও দিই অনেক সময় যে লেটস রেভ আপ টুগেদার টু ড্রিমস। আমরা স্বপ্নের পথে একসাথে রেভ আপ করব স্বপ্নের দিকে। তো আর কথা না বাড়াই, আজকে যাই, এখন ক্লাসটা শেষ করি। আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো হোমওয়ার্ক আকারে আমি কমেন্টে দিয়ে দিব, না পারলে করে দিব। তো দেখা হবে আবার, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়ে পড়ে থাকবা। আসসালামু আলাইকুম।